আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুব উচ্ছ্বাস প্রকাশ করেছেন, কারণ ছত্তিশগড়ে যা খবর তাতে ৩১ জন মাওবাদীকে নিকেশ করা গেছে এবং উচ্ছ্বাস প্রকাশ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আগামী 2026-এর মধ্যেই এদেশে সমস্ত নকশালদের নিকেশ করা হবে, নির্মূল করে দেওয়া হবে। আমরা যতদূর জানি আমাদের দেশের সংবিধান এখনো পুরোপুরি পাল্টে যায়নি। পাল্টে দেবার চেষ্টা করা হচ্ছে বটে, কিন্তু এখনো পাল্টে যায়নি। সংবিধানটা আগের জায়গাতেই রয়েছে এবং সংবিধানে যে রীতিনীতি তাতে এভাবে নিকেশ করা বা খুন করার হুঁশিয়ারি মন্ত্রীর আসনে বসে কেউ দিতে পারেন? আমাদের এটা একটা প্রশ্ন। যেভাবে নিকেশ করা নিয়ে এত উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে, গত কয়েক মাসে ছত্তিশগড়ে যেভাবে একের পর এক মাওবাদী নিকেশ করবার ফিরিস্তি পরিসংখ্যান সামনে আসছে, তাতে আমাদের একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র এভাবে খুন করতে পারে? হ্যাঁ, আমরা এটাকে খুন বলছি। কেউ কেউ বলতেই পারেন যে মাওবাদীরা তো আসলে রাষ্ট্রবিরোধী সশস্ত্র লড়াইতে রয়েছে, তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, তাদের কেন আমরা ছাড় দেব, বা তাদের ক্ষেত্রে কেন এই প্রশ্নগুলো আসবে? প্রশ্নগুলো আসবে এই কারণে যে আমাদের সংবিধানের রীতি একথাই বলে যে কাউকে বিনা বিচারে হত্যা করবার অধিকার রাষ্ট্রের নেই। এখনো আমাদের সংবিধানে এই রীতিটা রয়েছে। যদি আমরা কাউকে এইভাবে খুন করবার দিকে এগোই, তাহলে আমাদের সংবিধানের রীতিনীতিগুলো পাল্টে ফেলতে হবে। রাষ্ট্রের বিরুদ্ধে যারা সশস্ত্র যুদ্ধ করছে তারাও এই রাষ্ট্রের, এই দেশেরই সন্তান। তাদের যদি অপরাধ হয়, বিচারের আওতায় নিয়ে তাদের বিচার প্রমাণ করতে হবে, তারপর আইনের ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এইভাবে প্রকাশ্যে খুনের হুঁশিয়ারি গণতান্ত্রিক দেশে, আমাদের দেশের সংবিধান অনুযায়ী দেওয়া যায় না। কিন্তু কি আশ্চর্য দেখুন, প্রথম পাতায় খবর হচ্ছে, আজকে বেশ কয়েকটা খবরের কাগজে দেখলাম ৩১ জন মাওবাদী, কি উচ্ছ্বাস! তার আগে ২৮ জন। এভাবে গত কয়েক মাসে যা খবর পাচ্ছি, প্রায় ১০০ জনের মতো মাওবাদী বলে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের নিকেশ করা হয়েছে। আমি কোট আনকোট বলছি, নিকেশ করা হয়েছে বলে আমাদের সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে। আমাদের সংবিধানের রীতিনীতি নিয়ে এখানেই প্রশ্ন উঠছে। এভাবে রাষ্ট্র খুন করতে পারে? রাষ্ট্রকে এভাবে খুনের এখতিয়ার দেওয়া আছে আমাদের সংবিধানে? আমাদের যতদূর জানা আছে নেই। রাষ্ট্রবিরোধী সশস্ত্র গোষ্ঠীদের বিরুদ্ধেও এইভাবে খুনের অভিযান চালানো যায় না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক এখানেই সংবিধানের ঠিক উল্টো দিকে অবস্থান নিচ্ছে। আমরা বারবার বলছি, আমাদের গণতান্ত্রিক দেশ, যে যাই করুন না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে। বিচার করে তারপরে তার দোষ অনুযায়ী শাস্তি দিতে হবে, বিচার বিভাগের নিয়ম অনুযায়ী। সেটা করা হচ্ছে না। বারবার রাষ্ট্র খুনের পাল্টা খুন এটা চালিয়ে যাচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবে। এই যে হঠাৎ কেউ বলেন না, এনকাউন্টার করে দেওয়া হোক, খুব তাড়াতাড়ি মেরে দেওয়া হোক, এই কথাগুলো আসলে ভয়ঙ্কর বিপজ্জনক গণতন্ত্রের পক্ষে। গণতন্ত্রের জন্য এই বিপজ্জনক কথাগুলো কেউ বলে যাচ্ছেন। তারা আমাদের সংবিধানের প্রতি সুবিচার করছেন না, তারা সংবিধানটার রীতিনীতি ঠিকঠাক জানেন না। একটা উগ্র জাতীয়তাবাদের বাতাবরণ তৈরি করা হচ্ছে। দেশপ্রেম মানে আমাদের দেশ ভালো আর যা কিছু আছে সব খারাপ, তাদের নিকেশ করে দিতে হবে, তাদের মেরে দিতে হবে। ভয়ঙ্কর উগ্র এক মানসিকতা, কখনো ধর্মের নামে, কখনো দেশের সীমানার নামে খুন করবার এই যে মানসিকতা, এটা ভয়ঙ্কর, ভীষণ বিপজ্জনক। মনুষ্যত্ব, মানবিকতা, আধুনিক গণতান্ত্রিক রীতিনীতির সাথে এটা যায় না, এটা মেলানো যায় না। তাই আমাদের প্রশ্নগুলো তুলতেই হবে। কোথাও এটা নিয়ে খুব একটা আলোচনা নেই, নাগরিক সমাজে সেভাবে আলোড়নও নেই। কেউ প্রশ্ন করছেন না যে এমনটা কি করে হয়।
গণতান্ত্রিক দেশে এভাবে মানুষকে খুন করবার নিদান বা খুন করে দেওয়া যায়, খুন করা সম্ভব? আমরা বারবার এটা দেখছি একের পর এক। এই ঘটনাগুলো নিয়ে আমাদের আলোচনায় আনতেই হবে, মানুষকে বোঝাতেই হবে রাষ্ট্র খুন করবার অধিকার পেয়ে গেলে আমাদের সমর্থনে বা আমাদের অনুমোদন অনুযায়ী রাষ্ট্র যদি খুন করবার এখতিয়ার পেয়ে যায় তাহলে সেটা মারাত্মক হবে। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আপনার আমার বিপদ ঘনিয়ে আসতে পারে। যেভাবে সব ব্যাপারে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ব্যবস্থাপনা নাক গলাচ্ছে, যেভাবে রাষ্ট্র সবসময় নজরদারি বাড়াচ্ছে, ঠিক এই মুহূর্তে প্রশ্নগুলো তোলা খুব জরুরি, গণতন্ত্রের জন্য জরুরি। আমাদের ব্যক্তিগত পরিসরে আমাদের মতো করে থাকবার যে স্বাধীনতা, সেটার জন্য ভীষণ জরুরি। বেঁচে থাকার অধিকার আমাদের সংবিধানে একটি স্বীকৃত অধিকার। সেই অধিকারের বিপক্ষে দাঁড়াচ্ছে শাসক দল। সম্পূর্ণ সংবিধান বিরোধী আচরণ করে চলেছেন তারা। এইভাবে উচ্ছ্বাস প্রকাশ করা যায় না। ক্ষমতার উৎসে যেতে হবে, যে কিভাবে সমস্যার উৎসটা চিনতে হবে, যে কেন কেউ রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়। রাষ্ট্রেরই সন্তান তারা, আমাদের দেশের মানুষ তারা। কেন তাদের হঠাৎ করে মনে হচ্ছে যে আমাদের এই ব্যবস্থাপনা আমাদের পক্ষে নয়? এটা সমস্যাটা বুঝতে হবে, গভীরে গিয়ে সমস্যার উৎস চিহ্নিত করাটা ভীষণ জরুরি। অভাব, অনটন, দারিদ্র্য, আমরা বেশ কিছুজন সাথে কথা বলেছিলাম এবং গত এক বছর ধরে বিভিন্ন ক্ষেত্রের মানুষের প্রতিক্রিয়া নিচ্ছিলাম। তারা বারবার করে যেটা বলছিলেন যে এই মাওবাদী নিকেশ, ছত্তিশগড়ে বিশেষ করে, সেখানে মাওবাদী নিকেশের নামে গরিব মানুষের উপর হামলা নামিয়ে আনা হয়েছে। এখনও প্রান্তিক মানুষের বেঁচে থাকবার জন্য যা যা প্রয়োজন সেগুলোর যোগান আমাদের ব্যবস্থাপনা দিতে পারেনি। মানুষের মতো করে বেঁচে থাকার কোনো উপকরণ সংগ্রহ করতে পারে না একদল মানুষ, অথচ অন্যদিকে প্রাচুর্যের বিশাল সমাহার। একদিকে প্রাচুর্য জমা হয়, অন্যদিকে দারিদ্র, আরও দারিদ্র। বেঁচে থাকবার জন্য, টিকে থাকবার জন্য মানুষ শেষ পর্যন্ত বেপরোয়া হয়ে ওঠে। কেন রাষ্ট্রবিরোধী সশস্ত্র গোষ্ঠীর দিকে মানুষ ঝোঁকে, কেন সেদিকে যায়? রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি তাদের সেটা বুঝতে হবে, সমস্যার গভীরতা কোথায়। এটা যদি না বুঝে শুধুমাত্র খুন করে দিয়ে সমস্ত কিছু মীমাংসা করবার চেষ্টা করা হয়, সেটা হবে না, বরং সমস্যাটা আরও গভীর থেকে গভীরতর হবে। শুধু আমাদের দেশে নয়, গোটা পৃথিবীতেই না এইভাবে গাজোয়ারি করে যে কোনো সন্ত্রাস কিংবা এই যে সশস্ত্র গোষ্ঠীকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, পারা যায়নি, বরং ওই সন্ত্রাসী গোষ্ঠী তার পরিসর বাড়িয়ে গেছে। একদিকে যেমন সন্ত্রাস নেমে এসেছে, অন্যদিকে সন্ত্রাসী গোষ্ঠীও ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গাতে। কারণ রাষ্ট্রনেতারা সমস্যার গভীরে যেতে চান না। সমস্যার গভীরে যেতে চাইলে একটা সমস্যা আছে, যে সমস্যার গভীরে যেতে চাইলে তারা বুঝতে পারবেন এই সমস্যাটা রাষ্ট্রের নানা অব্যবস্থার জন্যই তৈরি হয়, এবং সেক্ষেত্রে নিজেদেরই শুধরে নেওয়ার প্রয়োজন আছে। কিন্তু কেউ নিজেদের শুধরাতে চায় না। সব রাষ্ট্রনেতারা মনে করেন আমরা ঠিক। আমাদের তো মনে আছে সেই যে বাণিজ্য টাওয়ার যখন ভেঙে পড়েছিল আমেরিকায়, তখন তো এমন কথাই বলেছিলেন সেখানকার রাষ্ট্রপ্রধান, যে প্রচণ্ড আঘাতে সমস্ত কিছু চুরমুর করে দেওয়া হবে। কিন্তু তারপর সেই সন্ত্রাস বন্ধ হয়েছে, দিনের পর দিন সেটা আরও অন্যভাবে পরিসর বাড়িয়েছে। সন্ত্রাস দিয়ে সন্ত্রাসকে আটকানো যায় না, হিংসা দিয়ে হিংসাকে আটকানো যায় না, খুন দিয়ে খুনের মোকাবিলা করা যায় না। অন্তত খুন দিয়ে খুনের মোকাবিলাটা কোনো গণতান্ত্রিক দেশের কাজ হতে পারে না। আমরা বারবার এই প্রশ্নগুলো তুলব। গতকাল থেকে আমাদের ভাবাচ্ছে মূলধারার কোনো মিডিয়ায় এই আলোচনাটা নেই, কেউ প্রশ্ন করছেন না। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানুষের বেঁচে থাকার যে অধিকার আমাদের সংবিধানে স্বীকৃত, সেই অধিকারটাকে লঙ্ঘন করা হচ্ছে এভাবে। ৩১ জন মানুষকে খুন করে দেওয়া হলো। সশস্ত্র রাষ্ট্রবিরোধী লড়াইতে তারা ছিলেন। বলা হচ্ছে লড়াই, এভাবে লড়াইয়ে নামিয়ে দেওয়া যায়? এনকাউন্টার, এইরকম লড়াই, এটা গণতন্ত্রের সঙ্গে যায়? গণতন্ত্রের সঙ্গে এগুলো সামঞ্জস্যপূর্ণ? আমাদের বারবার এই প্রশ্ন করতে হবে, প্রশ্নগুলো নিয়ে আলোচনায়ও যেতে হবে। আমি ঠিক বিষয়টা বোঝবার চেষ্টা করব, আইনের দিক থেকে বোঝবার চেষ্টা করব, এবং বিভিন্ন যারা রয়েছেন আমাদের আজকে যারা অতিথি, তাদের কাছ থেকেও আমি এই বিষয়টা একটু আলোচনায় আনতে চাইব, বোঝবার চেষ্টা করব যে সমস্যার আসলে কোথায়। এইভাবে নিকেশ করে দেওয়ার
যে হুমকি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে দেওয়া হচ্ছে সেটা কতদূর আইনসঙ্গত আমরা একটু বোঝবার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন আমি তাদের কাছে আসব। আমাদের সঙ্গে রয়েছেন মিরাতুন নাহার, সমাজকর্মী ডক্টর মিরাতুন নাহার, আমাদের সঙ্গে মানবাধিকার আন্দোলনের কর্মী আলতাব আহমেদ রয়েছেন, আর আমাদের সঙ্গে আইনজীবী ইমরান খান রয়েছেন, উজ্জয়িনী হালিম, আমি নামটা বোধহয় ভুল বললাম, উজ্জয়িনী হালিম রয়েছেন। আমি উজ্জয়িনীর কাছে প্রথম আসবো। উজ্জয়িনী, আমি যে প্রসঙ্গটা উত্থাপন করতে চেয়েছি যে প্রশ্ন তো ওঠা উচিত, যদি রাষ্ট্রবিরোধী সশস্ত্র গোষ্ঠীও হয় তাদের এভাবে নিকেশ করবার যে নিদান যেটা দেওয়া হচ্ছে সেটা কতদূর আইনসঙ্গত এবং আমাদের প্রচলিত যে মানবাধিকারের দৃষ্টিভঙ্গি সেটা এক্ষেত্রে সেটার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ? সময়োপযোগী আলোচনা আজকে আপনি এখানে উপস্থাপন করেছেন। তবে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, যেমন আপনি নিজেও বললেন, এটা নতুন নয়, আজকে আরেকবার ঘটেছে এবং আজকে আমরা আলোচনা করছি। আমরা প্রায় রাজনীতির বা দীর্ঘকাল সময় ধরে দেখতে পাচ্ছি যে এরকম যারা এরকম প্রশাসন মানে এনকাউন্টার কিলিং বলুন বা এই ধরনের রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যারা করছেন তাদেরকে চিহ্নিত করে ঠিক পুরো বিষয়টাকে বিচারালয়ে পর্যন্ত না নিয়ে গিয়ে একটা তাৎক্ষণিক সমাধানের হদিশ দেওয়ার চেষ্টা রাজনৈতিক নেতারা করছেন। তো এটা যে সাংবিধানিক ভাবেও ঠিক না, দেশের আইনগত দিক থেকেও ঠিক না, এবং আন্তর্জাতিক এবং জাতীয় মানবাধিকারগত দিক থেকেও ঠিক না, এই কথাটা তো বলাই বাহুল্য। এটা আমার মনে হয় স্বাভাবিকভাবে যারা আমরা স্কুল কলেজে পড়াশোনা করেছি, যতটুকু আমরা দেশের সংবিধান সম্পর্কে জানি, এর থেকে এটা স্পষ্টই বোঝা যায়। অন্যদিক থেকে কি বলা হচ্ছে যে মাওবাদীরা দেশের শত্রু, তারা আমাদের দেশের রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমি সে কথাটা মেনে নিলাম, মেনে নিয়ে আমরা তাদেরকে দেখছি শত্রু হিসেবে। কিন্তু যখন একটা যুদ্ধ হয়, যুদ্ধে যখন আমরা শত্রুপক্ষের সাথে যুদ্ধে লিপ্ত হই, তখন সেই যুদ্ধেরও কিছু নিয়ম কানুন আছে। যুদ্ধবন্দী যারা হয় তাদেরকেও বিশেষ কিছু আন্তর্জাতিক মানবাধিকারের ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কের ভিত্তিতে তাদের সাথে ব্যবহার করতে হয়। যুদ্ধবন্দীদেরও সে যুদ্ধবন্দী বলেই এবং সে আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল বলেই গান পয়েন্টে তাকে মেরে দেওয়া যায় না। সুতরাং কোনোভাবেই আপনার সেটা এটাকে এই এনকাউন্টার কিলিং এর মতন ব্যাপারটাকে একটা বৈধতা দেওয়া, একটা মান্যতা দেওয়া, এটা করা সম্ভব না এখন। কিন্তু অন্যদিকে আমাদের দেশের মানুষের চেতনা বা আমাদের পুরো যে রাজনৈতিক ব্যবস্থা, সেখান থেকে যে ধরনের একটা দৃষ্টিভঙ্গিকে সামনে রাখা হয় সেটা হচ্ছে যে ওই ধরতক্তা মার পেরেক টাইপের, আরে এরা শত্রু, এদেরকে নিকেশ করে ফেলো। যে কজন মারা গেছেন তাদের মধ্যে 2জন ভারতীয় সেনা মারা গেছেন, খুবই দুঃখজনক ঘটনা, 2জন আহত হয়েছেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিন্তু যারা অন্যরাও মারা গেছেন, যাদেরকে দেশের শত্রু বলে চিহ্নিত করা হচ্ছে, এটা সত্যিই দেশের শত্রু ছিলেন কিনা, থাকলে কতটা শত্রুতা এরা করেছেন, কি কি দুষ্কর্ম করেছেন, একদমই যে কেন এরা অস্ত্র হাতে তুলে যদি রাষ্ট্রের কেন প্রশ্নতে আরেকটু পরেও যাই, প্রাথমিকভাবে এদের দুষ্কর্মের লিস্ট তৈরি করা, এদেরকে আমাদের যে দেশের শক্ত বিচার ব্যবস্থা তার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে যথাযথ শাস্তি দেওয়া, এটা দরকার ছিল। এবং সেরকম যদি একটা ব্যাপার করা যেত, তাহলে এই ধরনের যারা দেশের শত্রু তারা তাদের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকতো। এরপরে আপনি যে প্রশ্নটা বুঝেন যে কেন কিছু মানুষ দেশের শত্রু হয়ে যাচ্ছে, সেটা তাদের আদর্শ, তারা যেভাবে মনে করছে সমাজকে, তারা যে বলে, তারা যেভাবে সমাজকে দেখতে চায়, সমাজের সামাজিক সাম্যকে দেখতে চায়, তারা বন্দুকের নল থেকে হয়তো ক্ষমতার উৎস বা সাম্যের উৎসের কথা বলতে চায়, তার সাথে আমার মতের অমিল থাকতে পারে। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি না যে রক্তপাত এবং হিংসার মাধ্যমে কোনো সুদূর প্রসারী কোনো সমাধান আসতে পারে, দেশে শান্তি শৃঙ্খলা গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে। এরকম হলে অনেক নকশাল আন্দোলন আমরা দেখেছি। হয়তো আমি যে কোনো আন্দোলনেরই একটা প্রেক্ষাপট থাকে, একটা কারণ থাকে, এবং তারপরে আন্দোলনের বিচ্যুতিও থাকে, অনেক কিছু থাকে। আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই, আমি এই বিষয়ে কিছু বিশেষ মন্তব্য করতেও চাই না, কারণ এটা নিয়ে অনেকে অনেক চর্চা করেছেন, তারা বলতে পারবেন তাদের মানে মাওবাদ, নকশাল ইত্যাদি আদর্শ সম্পর্কে। আমি জাস্ট ব্যাপারটা আমাদের দেশের প্রশাসনিক দিক থেকে, আইনগত বিচারের দিক থেকে এবং মানবাধিকারের দিক থেকে যদি দেখি, এবং শুধু আজকে তো মাওবাদীদের ব্যাপারটা তো একটা জনমানসে যেন একটা স্বীকৃতি পেয়ে গেছে, কাউকে মাওবাদী বললেই তাকে মেরে ফেলা যায়। কালকে
আজকে এদেরকে মাওবাদী বলে এরা এরা না হয় নিহত হয়েছে, কালকে তো যে কোনো, যদি রাষ্ট্র মনে করে অমুক তমুক তারা আমার শত্রু, তাকেও তো মাওবাদী বলে তারা নিগৃহীত করা যায়। এবং এর উদাহরণ যে নেই তা তো নয়। মাওবাদী এই অভিযোগে অভিযুক্ত হিসেবে কত আমাদের দেশের মানুষরা কারাগারে বন্দী রয়েছেন দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে, এবং যথেষ্ট তারা কোনো ন্যায় বিচার সেভাবে পাচ্ছেন না। এবং কারণ তাদেরকে দেশের শত্রু বলে দেওয়া হয়েছে। কথাটা হলো, যদি সত্যিকারের একটা বিচার ব্যবস্থা না থাকে, প্রতিষ্ঠিত না থাকে, তাহলে কেউ বলছে বলেই দোষী কেউ হয়ে যায় এরকম তো না। আত্মপক্ষ সমর্থনেরও একটা ব্যাপার রয়েছে। আর অন্যদিকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি একটা সময় সামাজিক কাজকর্ম করতে গিয়ে আপনার দান্তেওয়াড়া এবং অন্যান্য বিভিন্ন প্রত্যন্ত জায়গা যেগুলো নকশাল অধ্যুষিত অঞ্চল বলে পরিচিত, সেখানে ঘোরার সময় যেটা দেখেছি, মাওবাদীদের তো দেখিনি, মানে আমাদের সামনে তারা কেনই বা আসবে, আমরা দেখি কি আমরা ওখানকার সাধারণ মানুষদের দেখেছি। একদম গরিব মানুষ, অত্যন্ত একটা এমন দুস্থ একটা অবস্থার মধ্যে তারা থাকছেন। তাদের খাদ্য সুরক্ষা নেই, তাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এইগুলোর কোনো ঠিক ঠিকানা নেই। সেখানে রাষ্ট্রযন্ত্র পৌঁছায় না, বা যেখানে রাষ্ট্রযন্ত্র হয়তো কিছু পৌঁছতেও চায়, সেখানে আবার এই মাওবাদীদেরও কিছু ভূমিকা রয়েছে যাতে রাষ্ট্র শেষ পর্যন্ত পৌঁছতে না পারে। মাইলের পর মাইল কোনো পুলিশ স্টেশন নেই, মাইলের পর মাইল কোনো বিদ্যুৎ সংযোগ নেই, কোনো টেলিফোন কানেকশন নেই। এটা দুপক্ষেই, মানে মাওবাদীদেরও এখানে বেশ একটা অবদান রয়েছে না থাকার ক্ষেত্রে। তো মাঝখান থেকে কি আমার না কোথাও মনে হয়, আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই, তারপরে মনে হয় এই যে সাধারণ গরিব মানুষরা, অধিকাংশ ক্ষেত্রে এরা আদিবাসী মানুষ, এই দুই পক্ষের মাঝখানে পড়ে এদের বোধহয়, একদম। একেই তো দরিদ্র মানুষ, এবং যেটা স্যার, একেই তো তারা একদম প্রান্ত সীমায় বাস করেন সমাজে, কিন্তু এই দুই পক্ষের মানে যুযুধান দুই পক্ষের মাঝখানে পড়ে এদের বেঁচে থাকাটা বোধহয় আরো অনেক কঠিন হয়ে উঠছে। এবং অনেক সময় হয়তো এরাই শিকার হয়ে যাচ্ছেন নানান ধরনের রাজনীতি দুপক্ষের ক্ষেত্রে, এবং যেটা অত্যন্ত আমার মনে হয় যে দুঃখজনক ব্যাপার। এবং একটা সরকার পক্ষের অন্তত একটা সদিচ্ছা এবং চেষ্টা থাকা উচিত যে এই মানুষগুলোর জীবনযাত্রা, মানবাধিকার গুলোকে সুনিশ্চিত করার। বেশ, আমি আলতাফের কাছে আসবো, মানবাধিকার আন্দোলনের সক্রিয় কর্মী আলতাফ। আলতাফ, আপনার কাছে আমার যেটা জিজ্ঞাসা, যে যে যুক্তিগুলো খাড়া করা হচ্ছে, যেভাবে সাজানো হচ্ছে, যে এরা তো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এরা নিরীহ নাগরিকদের বেঁচে থাকার জন্য বিপজ্জনক, সেই রকম একটা আখ্যান বা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, এবং সেটা অনেকে বিশ্বাস করে। সাধারণ মানুষজনদের মধ্যে অনেকেই বিশ্বাস করে যে সত্যি তো মাওবাদীরা তো সাধারণ নাগরিকদের উপর আক্রমণ নামায়, অনেক সময় নানা ধরনের নাশকতামূলক কাজকর্ম করে সাধারণ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ফলে এদের তো নিয়ন্ত্রণ করতেই হবে, সবসময় এদের বিচার মেনে বা দীর্ঘ পদ্ধতির বিচার মেনে এদের শায়েস্তা করতে হবে এমনটা নয়। বিষয়টা যখন গুলির লড়াই, ও পক্ষও গুলি চালাচ্ছিল, এ পক্ষও গুলি চালাচ্ছে, সুতরাং এটা তো হতেই পারে, এরকম একটা যুক্তি কিন্তু সাধারণভাবে প্রতিষ্ঠা পেয়ে গেছে। তারপরেও আপনাদের মানবাধিকারের প্রশ্নটাকে সামনে আনতে হবে, যুক্তি দিয়ে গোটা বিষয়টা সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে। প্রথমত, স্বাধীনতার প্রায় 75-76 বছর পরে কেন দান্তেওয়াড়া, কেন ছত্তিশগড়ের ওই প্রত্যন্ত অঞ্চলগুলোর তাদের মানে এখনো মানুষ ওই পর্ণকুটিরে থাকে, কেন তাদের কাছে শিক্ষা, স্বাস্থ্য পৌঁছে দেওয়া যায়নি? উজ্জয়িনী হালিম বললেন যে দুপক্ষের মাঝখানে আসলে তারা দেখেছে যে এই যে রাজনৈতিক দলগুলো, তারা তো তাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, তাদের দৈনন্দিন জীবনের যে চাওয়া পাওয়াগুলো, সেইগুলোতে তাদেরকে তো পায়নি। এই মাওবাদীরা যতই খারাপ হোক, তারা অস্ত্র হাতে আধুনিক যন্ত্রপাতি নিয়ে তারা হয়তো থাকে, আমি জানি না। তো তারা তাদের সাথে পেয়েছে, তাদের জীবনের সাথে পেয়েছে, হয়তো তাদের সঙ্গে যোগসূত্র তারা গড়েছে। এখন মানে প্রশ্নটা এইখানে যে কেন আজকের এই 75-76 স্বাধীনতার এতগুলো বছর পরে কেন তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং ন্যূনতম খাদ্যের যে প্রয়োজন সেইটা তাদের কাছে পৌঁছয় না? আর অন্যদিকে আদানি, আম্বানি, এদের সম্পদের পাহাড় বাড়ছে, সম্পদের যে বিশাল পাহাড় সেটা গড়ে উঠছে। মানে এই যে বৈষম্য এবং এই সাম্প্রতিককালের এই যে দ্বন্দ্ব, এটা কেন? আসলে ওখানে মানে ওই জঙ্গলগুলো আসলে
মানে সারা ভারতবর্ষের সমস্ত জঙ্গলগুলোকে ওই হয় আদানি, না হলে আম্বানি, না হলে কোনো কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে ভারত সরকার এবং যে রাজ্য সরকারগুলো আছে। সেখানে আদিবাসীদের সরাসরি উৎখাত করা হলো তাদের উদ্দেশ্য। আদানির বিরাট একটা প্রকল্প, কোথাও পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট বা কোথাও অন্য কিছু প্রজেক্ট, সেই প্রজেক্টের জন্য হাজার হাজার একর এই সম্পদ, মানে এই যে জঙ্গল, সেই জঙ্গলকে তাদের হাতে তুলে দেওয়া। আর অন্যদিকে যাদের মানে রাষ্ট্রের কাছে কখনো কিছু চায়নি, তাদের শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুতের জন্য তারা কখনো কোনো দাবিও তোলেনি এই সমস্ত আদিবাসীরা, কিন্তু সেই আদিবাসীরা তারা নিজেদের মতো করে জীবন ধারণ করছে, জঙ্গল থেকে তাদের রসদ সংগ্রহ করছে, খাদ্য সংগ্রহ করছে, সেটা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। কিন্তু এই যে বিরোধটা, আজকের যে বিরোধটা, কেন বিরোধটা বাড়ছে? বিরোধটা হলো এই জায়গায় যে তারা পাহাড়কে পুজো করে, ঈশ্বর জ্ঞানে পুজো করে আদিবাসীরা, এবং তারা পাহাড় এবং জঙ্গলকে তারা রক্ষা করে। সেই তাদের আদি বাসভূমি, সেই জঙ্গলগুলোকে কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে এবং এই আদিবাসীদেরকে উৎখাত করার চক্রান্ত করছে, উৎখাত করার উদ্যোগ নিচ্ছে। সাম্প্রতিককালের এই যে রাষ্ট্রের বক্তব্যটা আলতাফ, রাষ্ট্রের বক্তব্যটা উল্টো। রাষ্ট্রের ব্যবস্থা বা আমাদের স্বরাষ্ট্র দপ্তর থেকে যে বক্তব্য, সেটা হচ্ছে এই আদিবাসীদের জীবনেও নাকি মাওবাদীরাই সবচেয়ে বড় বিপদ, তাদের বিপদগামী করছে, তাদের বিভ্রান্ত করছে, তাদেরকেও মারছে, ফলে তাদের নিরাপত্তার জন্যই এদের বিচ্ছিন্ন করতে হবে। আমি আপনার কাছে এটা জানতে চাইবো যে কোথাও কি এমনটা ঘটেছে যে আমরা যদি এটা বুঝতে পারি যে আপনারা তো বিভিন্ন সময় ফ্যাক্ট ফাইন্ডিং করেন, কি ঘটছে সত্যি, কি মাওবাদী মাঝে না সাধারণ মানুষের উপরে অত্যাচার নেমে আসছে, রাষ্ট্রীয় সন্ত্রাস কি সাধারণ মানুষের উপরে, মানে প্রান্তিক মানুষগুলোর উপরেও নামছে? না, আসলে অবস্থাটা বুঝতে হবে তো, পরিস্থিতিটা কি, কেন এই বিরোধ। আমি যে বললাম, এই আদিবাসীদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছে, এই পাহাড়গুলো, এই জঙ্গলগুলোকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। তারা সেখানে তাদের বাসভূমি রক্ষার জন্য তারা তাদের মতো করে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে এবং গড়ে তুলছে। সেখানে কোনো রাজনৈতিক দল, নিষিদ্ধ অনিষিদ্ধ, তারা যদি পাশে দাঁড়ায়, তো এটা তো আমাদের কিছু বলার নেই। আসল জায়গাটা কিন্তু ওইটা না। আসল জায়গা হলো এই যে জঙ্গল, একরের পর একর জঙ্গল, সেই জঙ্গলগুলোকে সাফ করে সেখানে কর্পোরেটদের প্রজেক্ট হবে এবং সেখানকার আদিবাসীদেরকে উচ্ছেদ করা হবে। সেই উচ্ছেদ করে কোথায় যাবে সে তার মানে ঠিকানা ভারত সরকার দেয়নি, যে তাদেরকে এখানে উচ্ছেদ করে কম্পেনসেট করা হবে, এরম নেই। এই যে বিভিন্ন সময় মেধা পাটকার যে আন্দোলনগুলো করেছিলেন, সেই শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি। আদিবাসী, কোটি কোটি আদিবাসী, তাদেরকে উচ্ছেদ হয়ে গেছে, তাদের জঙ্গল সাফ হয়ে গেছে, কোথায় তারা আছে কেউ জানে না। এই আসল জায়গাটা তো বুঝতে হবে। ভারত সরকার এই জঙ্গলগুলোকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে, আর আদিবাসী মানুষ, জঙ্গলবাসী মানুষ সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করছে। আসলে এটা নয় যে ভারত সরকারের সঙ্গে মাওবাদী যে দল, তারা যুদ্ধ ঘোষণা করেছে। আসলে আদিবাসীদের উচ্ছেদ এইটাই হলো মূল কারণ। তার পাশে মাওবাদীরা তাদের সহযোগিতা করতে পারে, তাদের পাশে থাকতে পারে অত্যাধুনিক অস্ত্র নিয়ে, কিন্তু এই জায়গাটা তো এইটা যে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে তাদের পূর্বপুরুষদের বাসস্থান। এইটা তো মূল জায়গা। এবং এখানে মানে আদিবাসী সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারগুলো প্রতি পদে লঙ্ঘিত হচ্ছে। আজকের ভারত সরকারের যে আইন, সে আইন ভারত সরকার নিজেই খণ্ডন করছে, উড়িয়ে দিচ্ছে। এই যে কোনো মানুষকে, যেটা উজ্জয়িনী হালিম বলছিলেন, যে কোনো মানুষকে হত্যা করা, যদি দুটো গোষ্ঠীর যুদ্ধ হয়, তাহলে তার তো একটা নিয়ম আছে, সেই টিয়মের কোনো তোয়াক্কা নেই তাদেরকে। এবং এর আগে ছত্তিশগড়ে
যখন 62 জনকে মেরেছিল সেই সময় 30 জনকে পিটিয়ে মেরেছিল, নট গুলি করে। পরে তাদেরকে গুলি করা হয়েছিল, তাদেরকে পিটিয়ে মারা হয়েছিল। এবং মেরে ওই এলাকা ওখানকার যে এসপি তিনি প্রেস কনফারেন্স করছিলেন। মানে কি রাষ্ট্র কি নৃশংস হতে পারে, রাষ্ট্র কি ভয়ঙ্কর হতে পারে, এইটা আমরা দেখছি। এবং সাম্প্রতিককালে সারা পৃথিবী জুড়ে এটা হচ্ছে। আজকের আমেরিকা যারা গড়লো, যে শ্রমিকরা গড়লো, সেই শ্রমিকদের হাতে পায়ে শিকল দিয়ে ভারতে তাদের পাঠানো হলো। এটা আমরা দেখছি, এটা সব জায়গায়। এনআরসি করে ভারত সরকার আসাম যারা গড়েছিল সেই সমস্ত শ্রমজীবী মানুষদের পরবর্তী যে পুরুষ তাদেরকে বেনাগরিক করার চেষ্টা করছে, সারা দেশের মানুষকে বেনাগরিক করার চেষ্টা হচ্ছে। এর একটাই কারণ, কর্পোরেটদের মুনাফা। কর্পোরেটরা চাইছে যত সস্তা নাগরিক পাওয়া যায়, এটাই হলো মূল জায়গা। বেশ, আমি তো আইনের দিকটা ইমরানের কাছ থেকে জানতে চাবো। ইমরান, যে ঘটনাটা ঘটেছে, মানে আমাদের সংবিধানের রীতিনীতি অনুযায়ী এভাবে রাষ্ট্র নিদান দিতে পারে যে খুনের হুঁশিয়ারি, নিকেশ করে দেওয়া হবে, মেরে দেওয়া হবে? আমি একবার আইনের দৃষ্টিভঙ্গিটা, মানে আইনটা যেটা রয়েছে সেটার দৃষ্টিভঙ্গিটার ব্যাখ্যা চাইছি। বললেন মানবাধিকার কর্মীও রয়েছেন, আইনের দিকটায় সিটিজেন বলা হয়েছে, আমরা বাংলায় যেটা মানবী উচ্চারণ করি। এবং মানব অধিকারে কোনো জায়গায় কোনো ফিকেশন নেই যে এই মানব আছে আর এই মানব নেই, তাহলে জুডিশিয়ারি থাকতো না। যদি আমরা সবকিছু হাতে তুলে নিই যে একে শাস্তি দিতে হবে, ওকে ওইভাবে শাস্তি দিতে হবে, তাহলে জুডিশিয়ারির প্রয়োজনটা কোথায়? একদম। এবং আমার মনে হয় আজকের দিনে যেভাবে এই নৃশংস খুন হয়েছে, এটা তো ইনস্টিটিউশনাল কিলিং। আমরা মনে করি যে আজকে সুপ্রিম কোর্টে এটাকে একটা সুমোটো কগনিজেন্স নিয়ে এর বিরুদ্ধে একটা তদন্ত করা উচিত, এবং মহামান্য সুপ্রিম কোর্টকে আর একবার দেশবাসীকে এবং রাষ্ট্রের যারা স্টেক হোল্ডার, মানে স্টেট যারা কি বলা যায়, মানে সংবিধানে যারা পাওয়ার পেয়েছে, আমি বলে দিচ্ছি, ওটা আমি পড়েছি, এখন মনে পড়ছে না, মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালের আওতায় যেগুলো স্টেট রয়েছে, যারা স্টেট পলিসি তৈরি করছে, তাদেরকে সুপ্রিম কোর্টকে বুঝিয়ে আরেকবার অন্তত আমার মনে হয় ডিফাইন করে দিতে হবে। তাদের বয়স হয়ে গেছে তো, সমস্ত রাজ্য সরকারগুলো, যারা রাজ্য সরকারের মধ্যে স্টেটের যারা প্রধান, তাদের তো 70-80 কাছাকাছি পৌঁছে গেছে, হয়তো মাথা কাজ করছে না। সুপ্রিম কোর্টের এটাই দায়িত্ব যে কনস্টিটিউশনের অক্ষরটা স্টেটগুলোকে জানিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া। সেটা যখন স্টেট কোনো ভুল পদক্ষেপ নেবে, স্টেট মানে শুধু স্টেট গভর্নমেন্ট বলছি না, সেটা নেশন স্টেট বলতে পারেন কিংবা ইউনিয়ন স্টেট বলতে পারেন, এদেরকে বুঝিয়ে দেওয়া যে মানব অধিকার মানেটা কি। সবার ক্ষেত্রে সেই মানব অধিকারটাকে বাঁচাবার জন্যই সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট রয়েছে দেশের আইন, দেশের সব দেশের স্বাধীন বিচারধারার ক্ষেত্রে রক্ষা কবচ, মানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব। মানুষের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখে সেদিকে দেখা, আইন কানুনের দিক দেখা, এটা সুপ্রিম কোর্টের দায়িত্ব। সুপ্রিম কোর্ট, আমার মনে হয় আরেকবার সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দেওয়া উচিত যে মানবাধিকার বলতে কি বোঝায়। আমার খুব মনে পড়ছে, শেষ করার আগে খুব ছোট করে বলি, অন্য কেউ নয়, আমাদের দেশেরই একজন চলচ্চিত্র পরিচালক প্রকাশ ঝা একটা ছবি তৈরি করেছিলেন। সেই ছবিটা চক্রব্যূহ। সেই ছবিতে তিনি দেখিয়েছেন যে স্কুল কলেজ থেকে বেরোনো অত্যন্ত মেধাবী একটি ছেলে কিভাবে এই সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে যুক্ত হয়ে যান। একেবারে গিয়ে তিনি বুঝতে পারেন যে কিভাবে প্রান্তিক মানুষগুলোর অভাব অনটন প্রত্যেক দিন তাদের কুড়ে কুড়ে খাচ্ছে, এবং তারপর সে মনে করেছিল যে এই লড়াইটা ঠিক লড়াই, রাষ্ট্রকেই এর প্রতিকার করতে হবে। কেন ওই দিকে চলে যায়, মাওবাদীরা কিভাবে মাওবাদী হয়, এটা রাষ্ট্রকে চিন্তা করতে হবে। যারা মাওবাদী হয় তারাও আমাদের রাষ্ট্রের সন্তান। আমরা চাইব রাষ্ট্র শুধু খুন করবার মানসিকতা নিয়ে নয়, রাষ্ট্র তাদের চিনতে চাক,
তাদের সমস্যাগুলো বুঝতে শিখুক, তাহলেই হয়তো একটা অন্যরকম সমাধানের দিক আমরা খুঁজে পাবো। আর আমাদের সে বিপরীতে রাষ্ট্রকে বারবার প্রশ্ন করতে হবে, প্রশ্ন করেই যেতে হবে। রাষ্ট্র খুনি হয়ে উঠুক, এটা আমাদের কারোর কাম্য হতে পারে না।